দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, পথিক কয় ভেব না রে ডুবে যাও রূপসাগরে, মরমে জ্বলছে আগুন আর নেভে না। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিখ্যাত উক্তিটি তার সঙ্গে খুব ভালোভাবে মানায়। রবীন্দ্রনাথের বাণীকে এবং সুরকে ধারণ করে চলেছেন দশকের বেশি সময় ধরে। দর্শক, আজ আমাদের সাথে উপস্থিত তরুণ প্রজন্মের জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বপ্নীল সজীব। আজ তার সাথে আড্ডা, গান এবং কথোপকথনে মেতে উঠব, থাকবেন পুরোটা সময়। শুভ জন্মদিন। জন্মদিন আসলে নিজের ভিতরে কি অনুভব হয়? প্রতিটা বছর যায়, প্রতিটা বছর আসে, নতুন কিছু চিন্তা কি নিজের মনের ভিতর আসে? প্রাপ্তি অপ্রাপ্তির ভিড়েও জন্মদিন মানে যাপন করা। যে আমার এখন জন্মদিনে মনে হয় যে যতদিন বাঁচবো যেন শিল্পের সাথে বাঁচতে পারি এবং ভালো কিছু কাজ করে বাঁচতে পারি এবং অন্যকে ভালো রাখতে পারি। শুধুমাত্র নিজে অনেক কিছু হব বা নিজে অনেক কিছু অর্জন করব এই ধারণা থেকে বেরিয়ে এসে সুখী মানুষ হিসেবে বাঁচতে চাই। সুখী মানুষের কথা বললেন, সুখী মানুষের সংজ্ঞা আসলে আপনার কাছে কি? সুখী মানুষের সংজ্ঞা হচ্ছে দিন শেষে ঘুম থেকে যখন উঠব তখন যেন একটা আত্মতৃপ্তি নিয়ে উঠতে পারি যে আমার দ্বারা কেউ অনুপ্রাণিত হচ্ছে, আমার দ্বারা কারো কোনো ক্ষতি হচ্ছে না, বা আমি সমাজকে কি দিতে পারছি, এবং শান্তিতে থাকা। জীবনে অনেক কিছু পাওয়ার দরকার নেই, একটু নির্মল শান্তি, প্রশান্তি, এটাই সব থেকে ইম্পর্ট্যান্ট। আর একজন শিল্পী হিসেবে শিল্পীর সফলতা কি আপনি কি মনে করেন? শিল্পীর আসলে কোনো সফলতা হয় না, কিন্তু আমি দেখেছি সবাই সাফল্যের চূড়ায় থেকেও কোথাও না কোথাও গিয়ে তাদের একটা ক্ষুধা থাকে। কারণ আমরা যদি নিজেদেরকে সুপিরিয়র মনে করি বা মনে করি যে আমরা অনেক কিছু পেয়ে গেছি, তাহলে কিন্তু আর সেই থেকে বেরিয়ে নতুন করে কোনো কাজ করবার স্পৃহা থাকবে না। তো আমার কাছে মনে হয় যে এখনও শিক্ষানবিশ আছি, সঙ্গীতের সাথে থেকে বা শিল্পের সাথে থেকে নতুন কাজ করতে চাই। সম্প্রতি আমেরিকা থেকে ঘুরে আসলেন, একটা লম্বা যাত্রা ছিল। আমি শুনেছি যে ওখানে মিউজিক্যাল অনেক কাজ করেছেন। এবারে এই পুরো মিউজিক্যাল যাত্রাটা আপনার কাছে কেমন ছিল? আমি আসলে বেশ কিছুদিন উত্তর আমেরিকাতে ছিলাম, কারণ শুধুমাত্র আমেরিকাতে না, আমি কানাডাতেও ছিলাম। দুটো ইউনিভার্সিটিতে আমি ফেলোশিপের কাজ করেছি। ইউনিভার্সিটি অফ মিনিসোটাতে আমি একটি ফেলোশিপের কাজ করেছি, যেখানে রবীন্দ্রনাথ, বাংলা গান এবং বাংলা আর্ট নিয়ে আমি ওদেরকে পড়িয়েছি। এবং আর একটা জায়গা হচ্ছে ইউনিভার্সিটি অফ ইলিনয়, আরবানা চ্যাম্পিয়ন, শিকাগোতে। সেখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে সেখানে রবীন্দ্রনাথের ছেলে ওই ইউনিভার্সিটিতে পড়তো, এবং রবীন্দ্রনাথের ওখানে একটা বাড়ি আছে। বাড়িটাকে কেন্দ্র করে ইউনিভার্সিটি এবং ওই বাড়ির যারা ওন করে তারা একটি চ্যারিটি অনুষ্ঠানের আয়োজন করেছিল এবং ওখানে ওয়ার্কশপের আয়োজন করেছিল, যেখানে আমি ফেলোশিপ হিসেবে কাজ করেছি। আমার এই জার্নিটাকে আরও বেশি ত্বরান্বিত করার জন্য উদ্দীপ করেছে। আর আমি আরেকটা বিশেষ কাজ করেছি, ইউনাইটেড নেশনে প্রথম সঙ্গীত শিল্পী হিসেবে ওখানে ইউথ লিডারশিপে আমি বক্তৃতা দিয়েছি মিউজিক ফর পিস নিয়ে। তো এটা আমার কাছে খুব আনন্দের একটি বিষয়। উত্তর আমেরিকাতে কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সাথে আপনাকে একাধিক শোতে গান করতে দেখেছি। আমরা জানি যে আপনি তার সাথে কাছেই সঙ্গীত শিখেছেন, এখন তার সঙ্গে স্টেজ শেয়ার করেন। এই যে দুইটা স্টেজ জীবনের, এই দুটো স্টেজকে আপনি কিভাবে দেখেন আসলে? ওনাকে দেখি একজন স্বপ্নের শিল্পী হিসেবে। তো সেই স্বপ্নের শিল্পী প্রথম যখন দেখেছিলাম 2012 সালে, তখনও মনে হয়েছিল যে সেই মানুষটির কাছে যদি আমি একটু যেতে পারতাম বা একটু গান শিখতে পারতাম বা তার সান্নিধ্য পেতে পারতাম। সেই জায়গা থেকে একটু একটু করে করে আজকে একই মঞ্চে আমরা প্রায় 7টি প্রোগ্রাম একসাথে করেছি। আমাদের দুজনের কোলাবোরেশন শো ছিল, ওনার আর আমার ডুয়েট শো ছিল। তো এটা তো একটা প্রাপ্তি। তো উনি মঞ্চে উঠে আবার কিছু গান গাইতে গেলে জিজ্ঞেস করতো যে এটা কি তুমি গেয়েছো, এটা কি তুমি গেয়েছো। যেমন কৃষ্ণকলি আমি তারে বলি, লাস্ট ওয়াশিংটন ডিসির অনুষ্ঠানে এই গানটি ওনাকে অনুরোধ করলো। তা উনি আবার বললেন যে এই গানটি কিন্তু স্বপ্নীল খুব ভালো গায়, তুমি কি গেয়েছো এই গানটি? আমি বলছি না দিদি, আমি গাইনি, আপনি গান। এই যে
পারস্পরিক একটি শ্রদ্ধাবোধ, উনি এত বড় শিল্পী হিসেবেও আমাকে এই সম্মানটা বা আমাকে যে স্নেহটা দিচ্ছেন, এটা তো আমার কাছে একটি বিরল। এবং আমি প্রথম যে অনুষ্ঠানটা করব নিউ ইয়র্কে, আমার আর ওনার রবীন্দ্রনাথের মৃত্যু দিবস উপলক্ষে ছিল ডুয়েট শো। সেখানে আমি ওনাকে অনুষ্ঠানের আগের দিন আমি বললাম, দিদি আমি একটু আসতে চাই। ওনার বাড়িতে গেলাম, তারপর আমি কি গাইব ওনাকে শেয়ার করলাম, শোনালাম। উনি প্রায় 2 ঘন্টা আমার গান শুনলেন, কোনটা কোনটা ওনার কাছে মনে হলো যে এভাবে না করে এভাবে করো। এই যে আদান প্রদান, আমার কাছে মনে হয় যে আমাদের বর্তমান প্রজন্মের শিল্পীদের কাছে এই আদান প্রদানের জায়গাটা কমে গেছে। আমরা যদি আমাদের অগ্রজদের কাছে এই আদান প্রদানের একটি ব্যাপারটা রাখি, তাহলে আমার মনে হয় আমাদের কাজগুলো আরেকটু প্রসারিত হবে। রেজওয়ানা চৌধুরী বন্যার মতো আমাদের এবং পাশের দেশ ভারতের অনেক জনপ্রিয় এবং কিংবদন্তি শিল্পীদের সাথে আপনার সখ্যতা আছে। তো এই সখ্যতা কিভাবে শুরু হয়েছিল এবং কবে থেকে কি ইনসিডেন্টের মাধ্যমে, আমি সেটা একটু আসলে আজকে জানতে চাই। আমি 2012 সালে আমার প্রথম যখন অ্যালবাম বেরোলো সিডি, দ্য টেগর ট্রেজারি, ওটা বেস্ট সেলার ছিল বাংলাদেশে। ওটা আমি আসলে ওখানকার খুব জনপ্রিয় টেলিভিশন তারা মিউজিকে সিডিটা পাঠাই প্রথমে। পাঠানোর পরে ওরা আমার গান শুনে পছন্দ করে, ওরা ওদের একটি বিশেষ প্রোগ্রাম সকালের আমন্ত্রণে আমাকে আমন্ত্রণ জানায়। ওখানে আমি যাওয়ার পর গান গাইতে গাইতে একটু শো আসা শুরু হলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কিছু মানুষের সাথে পরিচয় হলো। তারপর আমার পরিচয় হলো ইমন চক্রবর্তী, যিনি জাতীয় পুরস্কারপ্রাপ্ত। আমি তার খুব ভক্ত ছিলাম। তারপর ভক্ত থেকে আমরা এমন ভালো বন্ধু হয়ে গেলাম, একসাথে দুজন আমরা আমেরিকার বিখ্যাত অনুষ্ঠান বঙ্গ সম্মেলন, যেখানে প্রায় 10,000 বাঙালিরা থাকেন, 2015 সালে আমরা গেলাম ওই প্রোগ্রামে একসাথে প্রোগ্রাম করতে, যেখানে শ্রেয়া ঘোষাল ছিলেন, ওস্তাদ আমজাদ আলী খাঁ সাহেব ছিলেন, হরিহরান ছিলেন, তারপর শঙ্কর মহাদেবনজি ছিলেন, মানে এত বড় বড় শিল্পী ইমন, আমরা একসাথে গেলাম। গিয়ে আমি তো একেবারে নবীন একজন শিল্পী, কিন্তু ওদের আন্তরিকতা না আমাকে সিক্ত করেছে, ওদের ভালোবাসা বা ওদের কাজ করার স্টাইলটা আমাকে, কারণ ওরা তো একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে রেগুলার কাজ করে। তো ওখান থেকে আমি অনেক কিছু শিখেছি। একটা ব্যক্তিত্ব তো মানুষকে কাছে নিয়ে যায়। আর যখন শুনে আমি বাংলাদেশ থেকে এসেছি, তখন তাদের একটি আলাদা আবেগ কাজ করে। সেটা আমি বম্বের আর্টিস্টদের কাছেও দেখেছি। তারা তো বাংলা গান সবাই একটু গেয়েছেন, কিন্তু তারা কলকাতার বাংলাকে যেরকমভাবে ভালোবাসেন, বাংলাদেশের প্রতি তাদের একটা আলাদা টান আছে। ভিক্টোরিয়া মিউজিয়ামে একটি জাতীয় অনুষ্ঠান উদযাপন হয়েছিল, 2 বাংলার শিল্পী থাকবে। বাংলাদেশ থেকে ছিল কিংবদন্তি শিল্পী রুনা লায়লা, আমার সবথেকে প্রিয় শিল্পী, আর আমি এবং সামিউল ইসলাম পোলাক, আমরা দুজন ছোট মানুষ ছিলাম। এবং ওখানে ছিল উষাদি ছিলেন, আলকা ইয়াগনিক ছিলেন, সোনু নিগম ছিলেন, সৌম্যজিৎ সুরেন্দ্র ছিলেন, ইমন ছিলেন, উদিত নারায়ণ ছিলেন। ওখানে আমার গান গাইবার সৌভাগ্য হয়েছে আলকা ইয়াগনিকের সাথে। তারপরে আমি আলকাজির সাথে একই মঞ্চে গান গাইছি। এটা তো আসলে একজন ছোট্ট শিল্পী হিসেবে আমার অনেক স্মরণীয় এবং সম্মানের একটি জায়গা। ইমন চক্রবর্তীর সাথে আপনার বন্ধুত্বের কথা বলছিলেন, এখন দুজনেরই পরিবর্তন এসেছে ক্যারিয়ারে, ব্যক্তিত্বে। এই যে পরিবর্তন তার এসেছে, আপনি তার এই পরিবর্তনটাকে কিভাবে দেখেন? কতটা উনি চেঞ্জ হয়েছেন, নাকি একই রকম আগের মতো আছেন? যদি একটু মূল্যায়ন করতেন। ওর গান জাতীয় পুরস্কার পেয়েছে, ওর গান অস্কারে গেছে। তো ও তো আসলে এখন ওর গানের জায়গাটার স্টাইলটা চেঞ্জ হয়েছে, ওর মঞ্চগুলো চেঞ্জ হয়েছে। কারণ আগে ও শাড়ি পরে হারমোনিয়াম তবলা নিয়ে এক ধরনের গান গাইতো, আর এখন ও লক্ষ লক্ষ মানুষের সামনে কনসার্ট করছে, কারণ ওর এখন নিজেরই 50টা গান হয়েছে, ওর আলাদা অডিয়েন্স হয়ে গেছে। তো সেই জায়গা থেকে অনুষ্ঠান করবার স্টাইল বা গান গাইবার স্টাইলে চেঞ্জ এসেছে, কিন্তু বেসিক মানুষটা কিন্তু একেবারেই এক আছে। এবং বড় শিল্পীগুলো আমার মনে হয় তারা অনেক বড় হয়, কিন্তু তাদের মনের জায়গাটা সেরকমই থাকে, তা না হলে তারা এত বড় হতে পারে না। তো আমার কাছে ইমন চক্রবর্তী আগেও যেরকম ছিল, এখনও তেমন তিনি আছেন, এবং আমি প্রার্থনা করব আল্লাহর কাছে তিনি সারা জীবন এমনই থাকুক। আপনার সাথে গান অনেকগুলোই তার এসেছে, ডুয়েট এসেছে, সামনে তো নিশ্চয়ই আরো পরিকল্পনা আছে। পাইপলাইন চলে এসছে, আমরা নতুন বছরে উদযাপন করব গানগুলো। একটি রবীন্দ্রনাথের জন্মদিনে রবীন্দ্রনাথের গান আসবে, আর একটি বাংলাদেশের লোকগানকে আমরা নতুন করে সঙ্গীতায়োজন করেছি। কারণ বাংলাদেশের গানগুলো তো সবসময় গায়,
কিন্তু আমার সাথে কখনো গাওয়া হয়নি এবং আমরা খুব আড়ম্বর আয়োজনে শ্যুটটা করেছি। আশা করি হ্যাঁ সবার খুব ভালো লাগবে। একেবারে খুবই জনপ্রিয় সুর, বছরের পর বছর ধরে মানুষ সেটা শুনছে, কালজয়ী গান হয়ে গেছে। সেই গানটাই আবার ওরা যখন গায় একটু ভিন্ন সুরে গাওয়ার চেষ্টা করে, বিশেষ করে সারেগামাপা যে সঙ্গীত অনুষ্ঠানটা হয় সেখানে আমরা দেখছি যে তারা একটু ভিন্নভাবেই ওই গানগুলো প্রেজেন্ট করে। এটা কি কোনো সময় দুঃখবোধ জন্ম নেয়, বা এই পুরো সুর পরিবর্তনটাকে আপনি কিভাবে দেখেন? এই ব্যাপারে দুঃখ বোধ করি, কারণ ওরা সুরের সাথে সাথে অনেক সময় কথারও একটু চেঞ্জেস চলে আসে। এটা আমি জানি না কেন হয়। আমি কিন্তু জিজ্ঞাসা করেছি আমার যারা ক্লোজ ফ্রেন্ডরা যে এই গানটার কথাটা তো এমন না। তখন ওদের কাছ থেকে যে উত্তরটা পেয়েছি যে ওরা নাকি ওদের গুরুদের কাছ থেকে ওভাবে শিখেছে। তো এটা হয়তো দেশভাগের আগে বা পরে গুরু পরম্পরায় হয়তো বিষয়গুলো বদলে গেছে, কিন্তু আমি আমার বন্ধুবর শিল্পীদের কাছে করজোরে অনুরোধ করব তারা যেন আমাদের দেশের গানগুলো, আমাদের মাটির গানগুলো বিশেষ করে যে সুর এবং সঙ্গীতায়োজন বা কথা একেবারেই পরিবর্তন না করে, কারণ এইগুলো আমাদের শক্তি। যেমন রবীন্দ্রনাথের গান, নজরুলের গান পরিবর্তনের সুযোগ নেই। নজরুলের গান থেকে শুরু করে পঞ্চকবির গান বা লোকগান তো কোনো স্বরলিপি নেই অথেন্টিক। সো যে যেরকম পারে সে সেরকম একটা আবেগ কাজ করার চেষ্টা করে, যেটা আমি বলবো যে আপনারা লোক আদি সুরগুলো শুনবেন এবং সেগুলো থেকে আপনারা অনুপ্রাণিত হবেন। রবীন্দ্রনাথের বা নজরুলের গান যারা করেন তারা একটু আলাদা থাকেন, মানে তাদের একটা গণ্ডি আলাদা থাকে, কিন্তু আপনি আসলে সেই গণ্ডিতেও থাকেন। আবার এই যে আমাদের যে শোবিজ ইন্ডাস্ট্রি যেটা বলি, সিনেমা, নাটক, এই সব তারকাদের সাথে আপনার খুব ভালো বোঝাপড়া, বন্ধুত্ব, এটা একদম কি শুরু থেকে একদম কনসিয়াসলি আপনি করেছিলেন, নাকি কোন চিন্তা থেকে আসলে করেছিলেন? আসলে রবীন্দ্রনাথ ঠাকুর এতটা আধুনিক ছিলেন, তার জিনিসগুলোকে না আমরাই মানুষেরা বদলে ফেলেছি। তুমি যদি সুচিত্রা মিত্রের ব্যাপারটা দেখো, যে রবীন্দ্রসঙ্গীতের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী, তিনি কিন্তু তার পোশাক আশাক বা ওনার ওই সময় ওনার কিন্তু ববকাট হেয়ার কাট ছিল, উনি স্লিভলেস ব্লাউজ পরতেন। এটা কিন্তু বিরল। উনি কিন্তু রবীন্দ্রনাথের ছাত্রী এবং উনি আর কণিকা বন্দ্যোপাধ্যায় তো রবীন্দ্রসঙ্গীতকে এত তুমুলভাবে জনপ্রিয় করেছেন। তো এটা আমরা একটা মানে ছকের মধ্যে বেঁধে ফেলি যে আমরা একটা জায়গায় গেলেই আমাদেরকে পাঞ্জাবি পরতে হবে, একটা ঝোলা ব্যাগ নিতে হবে। এটা থেকে বেরিয়ে এসে আমার মনে হয় গানটাকে ফোকাস করা উচিত। আমার পরবর্তী প্রজন্মের কাছে আমার গিটারে একটা রবীন্দ্রসঙ্গীত গেয়ে তাদেরকে উদ্বুদ্ধ করতে হয়, আমি কেন গাইবো না? কারণ রবীন্দ্রনাথ তো কোনো বারণ করেন। রবীন্দ্রনাথ কিন্তু হারমোনিয়াম বিদ্বেষী ছিলেন, উনি হারমোনিয়াম পছন্দ করতেন না। ওনার প্রিয় যন্ত্র ছিল এসরাজ, পিয়ানো। উনি এসরাজে গান শেখাতে পছন্দ করতেন। আর শোবিজ অঙ্গনের যে ব্যাপারটা বললে যে আমরা তো সবাই একটা পরিবার, আমি রবীন্দ্রসঙ্গীত গাই দেখে যে আমি একজন চিত্রনায়িকার সাথে বন্ধুত্ব করতে পারবো না, বা আমি রবীন্দ্রসঙ্গীত গাই দেখে যে আমি একজন আধুনিক গানের শিল্পীকে প্রাণ খুলে প্রশংসা করতে পারবো না, আমি এই ধারণা থেকে একেবারেই নেই। আমার কাছে মনে হয় এটি একটি জগৎ, শুদ্ধধারার একটি অঙ্গন আমরা তৈরি করতে চাই, যেখানে সিনেমা থাকবে, যেখানে গান থাকবে, নাচ থাকবে, অভিনয় থাকবে, কিন্তু আমরা সবার আমাদের একটাই মোটো থাকবে যে আমরা বাংলার সংস্কৃতিটাকে কিভাবে প্রেজেন্ট করছি। বাংলার সংস্কৃতিটা যেন নষ্ট না হয়, আমাদের মূল ধারাটাকে শক্ত রেখে আমরা যে কোনো কাজই যেভাবে করতে পারি দর্শকদের কাছে আমরা ছেড়ে দেব, দর্শকরাই গ্রহণ করবে কোনটা থাকবে কোনটা থাকবে না। একটু বিপদে ফেলবো, 5 জন মানে সবচেয়ে কাছের তারকা কারা সেটা আমি একটু জানতে চাই। সব থেকে ক্লোজ আসলে আমি ওপার বাংলায় যদি বলি ইমন চক্রবর্তী। আমার অনেক প্রিয় মানুষ হচ্ছে নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। তিনি একটা অরা আমার কাছে। আমার ভীষণ প্রিয় মানুষ, ব্যক্তিত্ব সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর, তমা মির্জা আমার প্রিয়, তানজিন তিশা আমার প্রিয়, ভাবনা আমার প্রিয়, আমার অনেক প্রিয়। সো আমি প্রিয় অনেকগুলো বলতে গেলে কাটছাট হয়ে যাবে, কিন্তু এরা আমাকে সবসময় ইন্সপায়ার্ড করে অনেক কিছু নিয়ে। মানে এদের সাথে কি নিয়ে আলোচনা হয় মূলত আপনার? আঁখি আপার সাথে গান নিয়ে আলোচনা হয়, ভীষণ ফ্যাশন নিয়ে আলোচনা হয়, মানে প্রতিদিন হাল ফ্যাশন কি চলছে। আর মৌ আপার সাথে আমার না ভীষণ জীবনবোধ নিয়ে কথা হয়। ইমন তো আমার বন্ধু, ওর সাথে কি কাজ করব, ওর সাথে নানা খুনসুটি, অনেক দুঃখের কথা, আহ্লাদের কথা, এগুলো হয়। আর বাংলাদেশের গল্পগুলোকে আমি করি, ও আবার ইন্ডিয়ার গল্পগুলো আমাকে করে। তিশার সাথে আসলে আমার খুব অল্প দিনের বন্ধুত্ব, কিন্তু আমরা আমেরিকাতে খুব সুন্দর সময় কাটিয়েছি, সেই কারণে ওর সাথে একটি না খুব
জীবন নিয়ে কথা হয়। তো আমার সাথে খুব বেশি আসলে ফিগার নিয়ে কথা হয়। ও আমার সাথে যেদিন দেখা করতে আসে, আমাকে শাহাবুদ্দিন মাঠে, ও আগে 4টা রাস্তা আমাকে চক্কর দেয় শাহাবুদ্দিন পার্কে গুলশানে, সেখানে চক্কর দেওয়ার পর আমরা কফি খেতে যাই। কফি খেয়ে এসে আবার 4টা চক্কর। সো ও আমার জিম পার্টনারের মতো অনেকটা। এই আমাদের আসলে সবার সাথে একটি, আর ভাবনার সাথে আমার খুব শিল্প নিয়ে কথা হয়, মানে শিল্প মনন। ও যেহেতু খুব প্রকৃতিপ্রেমী, নতুন কাজ নিয়ে, নতুন আঁকা নিয়ে, নতুন গল্প নিয়ে, অনেক কিছু নিয়ে কথা হয়। ছবি যে আছে, পুরুষ তারকাদের মধ্যে একটা দ্বন্দ্ব বা একটা প্রতিযোগিতামূলক মনোভাব থাকে, এই জায়গা থেকে কি আসলে তাদের কাছে যাওয়া হয়নি বা তারা আপনার কাছে আসতে পারেনি? সুস্থ প্রতিযোগিতা সবসময় আমার কাছে খুব আনন্দের। আর এখন প্রতিযোগিতাটা তো একেবারেই ওপেন ফর অল হয়ে গেছে। প্রত্যেকটা কাজই কিন্তু আমরা নানাভাবে মূল্যায়ন করি, কারণ আগে একটা সিডি বেরোলে সেটা কিনে শুনতে হতো। এখন তো সেই সুযোগ নেই, আমরা একেবারেই সোশ্যাল মিডিয়াতে বা আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে সব পেয়ে যাই। তো এখন না কোনো মানুষ ভুলটা বেশি দিন সহ্য করে না। মেয়ে শিল্পীদের কথা বলছিলে, এরা আসলে আমার খুব প্রাণের কাছাকাছি। পুরুষ শিল্পীদের অনেকেই আছেন, যেমন কুমার বিশ্বজিৎ দা আছেন, যিনি আমি প্রথম মৌলিক গান করার পর উনি নিজে আমাকে ফেসবুকে অ্যাড করে উনি আমাকে এত বড় একটা SMS পাঠিয়েছে যে তোমার গলার মধ্যে একটি অন্যরকম আবেদন আছে, একটি নিজস্বতা আছে, তুমি নিজের মৌলিক গান করো। তো এটা তো ওনার মতো একটা কিংবদন্তির কাছ থেকে এই সুভাষিস পাওয়াটা তো আমাকে অনেক ইন্সপায়ার্ড করে। আমি হয়তো অনেক মৌলিক গান করছি না, কারণ আমি মৌলিক গান করতে চাই বেছে বেছে, যেটা আমি মনে হয় যে আমার ইমেজের সাথে যায়। কিন্তু উনি এত বড় মানুষ হয়ে যদি আমাকে আনন্দের বার্তাটা দিতে পারে, তাহলে আমি তো এখানে কিছুই না। আমার কাছে মনে হয় যে এই প্রতিযোগিতাটা আসলে থাকতে পারে, কিন্তু সেই প্রতিযোগিতাটা সুস্থ বিনোদনের মাধ্যমে হলেই আমাদের জায়গাটা আরও মসৃণ হবে। আড্ডা শেষের দিকে একেবারেই আপনার সুরেলা কণ্ঠে আমরা একটা গান শুনতে চাই আমাদের দর্শকের জন্য। কোন গানটা উপহার দেবেন আজ? অনেক ধন্যবাদ রণ, তোমাকে, সময় টেলিভিশনকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আড্ডায় আমাকে সামিল করার জন্য। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেম না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। পথিক কয় ভেব না রে, ডুবে যাও রূপসাগরে, মরমে জ্বলছে আগুন আর নেভে না। আমায় বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি ভেঙে মোর ঘরের চাবি, নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। খুবই চমৎকার, এভাবেই সুরের ভেলায় আমাদেরকে ভাসাতে থাকুন। আর দর্শক, আজকে আমরা স্বপ্নিল সজীবের অন্দর বাহিরের কিছু কথা জানতে চেষ্টা করলাম। আমি আশা করি যে আপনাদের ভালো লেগেছে। আগামীতে নতুন একজন অতিথিকে নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ সুন্দর থাকুন।